আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি নতুন এডিটোরিয়াল ট্রান্সলেশনের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। আমাদের আজকের ভিডিওর যে টাইটেল সেটি হচ্ছে অনিয়ন প্রাইসেস আর গেটিং আউট অফ হ্যান্ড। লক্ষ্য করে দেখুন, অনিয়ন মানে কিন্তু পেঁয়াজ আর প্রাইসেস মানে হচ্ছে মূল্য। তাহলে পেঁয়াজের দাম বা মূল্য কি হয়েছে? আর গেটিং আউট, এই আর গেটিং আউট মানে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। কি থেকে বেরিয়ে যাচ্ছে? হ্যান্ড বা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা তো লিখতে পারবো না যে পেঁয়াজের মূল্য আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এখন এটিকে সুন্দর করে যখন আমরা ভাবানুবাদে এই টাইটেলটিকে আমরা কমপ্লিট করব, তখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিংবা আমরা লিখতে পারি নাগালের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের দাম। অথরিটিস বা কর্তৃপক্ষ মাস্ট অ্যান্সার। মাস্ট মানে কিন্তু অবশ্যই, তাহলে অথরিটিস বা কর্তৃপক্ষকে কি করতে হবে? অবশ্যই অ্যান্সার করতে হবে বা উত্তর দিতে হবে। কি অ্যান্সার করতে হবে? ফর রিপিটেড ফেইলার। লক্ষ্য করে দেখুন, রিপিটেড মানে কিন্তু বারবার বা পুনঃ পুনঃ, মানে বারবার যে ফেইলার বা ব্যর্থতা, কিসের ব্যর্থতা? টু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থতা, কিসের? মার্কেট বা বাজারের। তার মানে হচ্ছে অথরিটি বা কর্তৃপক্ষকে কি করতে হবে? অবশ্যই উত্তর দিতে হবে বা জবাবদিহি করতে হবে। কিসের জন্য? ফর রিপিটেড ফেইলার বা বারবার ফেল করা বা ব্যর্থতার জন্য বাজার নিয়ন্ত্রণে। তাহলে আমরা এটিকে খুব সুন্দরভাবে যখন ভাবানুবাদে লিখবো তখন আমরা কি লেখার চেষ্টা করব? বাজার নিয়ন্ত্রণে বারবার ব্যর্থতার জন্য কর্তৃপক্ষকে কি করতে হবে? অবশ্যই জবাবদিহি করতে হবে। অ্যাট দিস পয়েন্ট এর মানে কিন্তু এই মুহূর্তে বা এই সময়ে দেয়ার আর নো ওয়ার্ডস লেফট, অর্থাৎ কি নেই? কোনো ওয়ার্ড বা শব্দ আমাদের বাকি নেই বা অবশিষ্ট নেই। কারণ লেফট মানে কিন্তু বাকি বা অবশিষ্ট। সো কি নেই? বাকি বা অবশিষ্ট নেই। কোন জিনিসটি বা কি করার জন্য? টু এক্সপ্রেস বা প্রকাশ করার জন্য আর কোনো শব্দ অবশিষ্ট নেই। কি প্রকাশ করার জন্য? আওয়ার ফ্রাস্ট্রেশন বা আমাদের যে হতাশা সেটি প্রকাশ করার জন্য। অ্যাট দ্য ওয়ে দ্য গভর্নমেন্ট হ্যাজ হ্যান্ডেলড। লক্ষ্য করে দেখুন, অ্যাট দ্য ওয়ে বলতে যেটিকে বোঝায় সেটি হচ্ছে পদ্ধতিতে। যে পদ্ধতিতে দ্য গভর্নমেন্ট বা সরকার কি করেছে? হ্যাজ হ্যান্ডেলড বা পরিচালনা করেছে। কি পরিচালনা করেছে? এই যে বাজার নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটি সেটি। অর মানে হচ্ছে অথবা, রেদার মানে হচ্ছে বরঞ্চ। সো আমরা এই অর রেদারকে আমরা কিভাবে লিখতে পারি ভাবানুবাদে? অথবা, এটিই কিন্তু এখানে লেখাটা যথেষ্ট। তাহলে কি হয়েছে? সরকার যেভাবে হ্যান্ডেল পরিচালনা করেছে বা মোকাবেলা করেছে, অথবা ফেইল্ড টু হ্যান্ডেল। ফেইল্ড টু হ্যান্ডেল বলতে বোঝানো হচ্ছে সামলাতে ব্যর্থ হয়েছে। কোন জিনিসটিকে? দ্য কনসিস্টেন্ট প্রাইস হাইক অফ এসেনশিয়াল আইটেমস। কনসিস্টেন্ট মানে হচ্ছে ধারাবাহিক, আর প্রাইস হাইক মানে কিন্তু মূল্যবৃদ্ধি। তাহলে ধারাবাহিক মূল্যবৃদ্ধি কিসের? এসেনশিয়াল বা দরকারি যে পণ্যগুলো রয়েছে সেগুলো। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে সুন্দরভাবে গুছিয়ে কিভাবে লিখতে পারি? অত্যাবশ্যকীয় জিনিসপত্রের ক্রমাগত বৃদ্ধি নিয়ে বা মূল্য বৃদ্ধি নিয়ে সরকার যেভাবে মোকাবিলা করেছে বা সামলাতে ব্যর্থ হয়েছে, তাতে আমাদের হতাশা প্রকাশ করার মতো কোনো শব্দ এই মুহূর্তে অবশিষ্ট নেই। উই ক্যান বেয়ারলি কিপ ট্র্যাক। দেখুন, বেয়ারলি মানে কিন্তু খুব কমই। কিপ ট্র্যাক মানে হচ্ছে কি করতে পারি? হিসাব রাখতে পারি বা রেকর্ড রাখতে পারি। কিসের? অফ হাউ মেনি টাইমস বা কতবার। কারণ হাউ মেনি টাইমস বলতে বোঝানো হচ্ছে কতবার। প্রাইসেস অফ এসেনশিয়ালস বা প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি রয়েছে, নিত্য প্রয়োজনীয়, সেগুলোর যে মূল্য হ্যাভ স্পাইরালড আউট। হ্যাভ স্পাইরালড আউট বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে নাগালের বাইরে চলে গিয়েছে। কাদের? অফ রিচ অফ মোস্ট পিপল। রিচ মানে কিন্তু নাগালকে বোঝানো হচ্ছে। তাহলে নাগালের বাইরে চলে গিয়েছে বা স্পাইরালড আউট হয়ে গিয়েছে কাদের? মোস্ট পিপল বা বেশিরভাগ মানুষের। কাজী ভাবানুবাদে আমরা এটিকে লিখতে পারি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কতবার বেশিরভাগ মানুষের নাগালের বাইরে চলে গেছে তার হিসাব আমরা খুব কমই রাখতে পারি। ইট ইজ অবভিয়াস। অবভিয়াস বলতে বোঝানো হচ্ছে স্পষ্ট। তাহলে এটি স্পষ্ট। দ্যাট বা যে, কি যে বা কি স্পষ্ট? দ্য সাফারিংস অফ অর্ডিনারি পিপল। দেখুন, সাফারিংস মানে কিন্তু দুর্ভোগ দুর্দশা যেটি রয়েছে সেটি কাদের? অর্ডিনারি পিপল বা সাধারণ মানুষের। অ্যাজ ওয়েল অ্যাজ বা এবং দ্য সাজেশনস অফ এক্সপার্টস মানে বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের যে সাজেশন বা তাদের যে পরামর্শ রয়েছে সেটি বা সেগুলো কি হয়েছে? হ্যাভ হ্যাড বা ফেলেছে লিটল ইম্প্যাক্ট। লিটল ইম্প্যাক্ট মানে হচ্ছে খুব অল্প ইম্প্যাক্ট বা প্রভাব। কারণ ইম্প্যাক্ট মানে কিন্তু প্রভাব আর লিটল মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে খুব ক্ষুদ্র প্রভাব ফেলেছে কাদের উপর? অন আওয়ার পলিসি মেকার। পলিসি মেকার এর অর্থ কিন্তু নীতি নির্ধারক। তাহলে আমরা কি লিখতে পারি? এটা স্পষ্ট যে সাধারণ মানুষের দুর্ভোগ পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ আমাদের নীতি নির্ধারকদের উপর তেমন প্রভাব ফেলতে পারেনি বা খুব কম প্রভাব ফেলেছে। হু উড মাচ রেদার। রেদার মানে হচ্ছে বরঞ্চ। তাহলে বরঞ্চ তারা কি করে?
তারা বোস্ট বা দম্ভ করে কি সম্পর্কে, অ্যাবাউট বা সম্বন্ধে, দেয়ার ডেভেলপমেন্ট রেকর্ডস বা তাদের উন্নয়নের যে রেকর্ডগুলি রয়েছে সেগুলো নিয়ে তারা দম্ভ বা গর্ব করতে কি করে, পছন্দ করে। সাধারণ মানুষের কথা এই যে এই বাক্যটিতে যে বলা হচ্ছে, দেন ডিল উইথ, মানে ডিল উইথ মানে হচ্ছে মোকাবেলা করা। কি মোকাবেলা করা? দ্য ডে টু ডে স্ট্রাগল অফ পিপল, মানে মানুষের যে দৈনন্দিন সংগ্রামের সাথে মোকাবেলা করার চেয়ে তাদের উন্নয়নের রেকর্ডগুলি নিয়ে গর্ব করতে পছন্দ করে। মেনি অফ দেম বা তাদের মধ্যে বেশিরভাগই। এখন কথা হচ্ছে এই মেনি অফ দেম দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে, এটি বুঝতে গেলে আমাদেরকে বাকি পার্টটুকু পড়তে হবে। যাদের মধ্যে অনেকেই কাটিং ডাউন মানে কিন্তু কমিয়ে ফেলা। কি কমিয়ে ফেলেছে? অন দেয়ার ডেইলি ক্যালোরি ইনটেক, তার মানে হচ্ছে তাদের দৈনন্দিন যে শক্তি গ্রহণ সেটি কমিয়ে ফেলেছে। তার মানে তারা খাদ্য কমিয়ে দিয়েছে বা খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। কারণ শক্তি গ্রহণ এটি লিখলে আসলে কেমন যেন একটু অন্যরকম দেখা যায়, দ্যাটস ওয়াই আমরা লিখবো খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। বিকজ অফ, কারণে। কি কারণে? হাই ফুড প্রাইসেস বা খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যের কারণে। তাহলে আমরা লিখতে পারি সাধারণদের মধ্যে অনেকেই উচ্চ খাদ্য মূল্যের কারণে তাদের প্রতিদিনের খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে যারা নীতি নির্ধারক রয়েছে তারা কিন্তু আর এই খাবারের পরিমাণ কমিয়ে দেয়নি, তাহলে কমিয়ে দিয়েছে কারা? যারা সাধারণরা রয়েছে তারা। সো এই ম্যানি অফ দেম এটি দিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে সাধারণ জনগণ যারা রয়েছে তারা। অ্যাকর্ডিং টু মানে কিন্তু মতে বা অনুসারে। কি মতে বা কি অনুসারে? এ রিপোর্ট বাই দিস ডেইলি, রিপোর্ট মানে কিন্তু প্রতিবেদন, আর দিস ডেইলি মানে হচ্ছে এই পত্রিকা। তাহলে এই দৈনিকের এক প্রতিবেদন অনুযায়ী কি হয়েছে? ওভার দ্য লাস্ট 7 days, তার মানে হচ্ছে গত 7 দিনে কি হয়েছে? দ্য প্রাইস অফ লোকাল অনিয়ন্স, লোকাল মানে কিন্তু আমাদের এখানে বুঝতে হবে দেশি, আর অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। তাহলে দেশি পেঁয়াজের দাম স্পাইকড টু, স্পাইকড টু বলতে বোঝানো হচ্ছে বেড়েছে বা বেড়ে দাঁড়িয়েছে। বেড়ে দাঁড়িয়েছে কততে? টাকা 130 to 140, মানে 130 থেকে 40 টাকায়, ফ্রম টাকা 90 to 95 পার কেজি। তার মানে প্রতি কেজিতে এতদিন যে মূল্য ছিল 90 থেকে 95 টাকা প্রতি কেজি, সেটি বেড়ে দাঁড়িয়েছে কততে? 130 থেকে 140 টাকায়। ইম্পোর্টেড অনিয়ন্স বা আমদানি করা যে পেঁয়াজ, ওয়ার সোল্ড মানে বিক্রি হয়েছিল, এট টাকা 120 to 125 এ কেজি। তার মানে হচ্ছে প্রতি কেজি বিক্রি হয়েছিল কত? 120 থেকে 125 টাকা। আপ ফ্রম মানে বেড়েছে কত থেকে? টাকা 70 to 80, তার মানে 70-80 টাকা থেকে বেড়ে হয়েছে কত? 120 থেকে 125 টাকা, মানে বিক্রি হয়েছিল। ডিউ টু বা কারণে, কিসের কারণে? দ্য ফ্লোর প্রাইস, ফ্লোর প্রাইস মানে কিন্তু সর্বনিম্ন মূল্য বা দর, ইম্পোজড অন, ইম্পোজড অন একই সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং ইম্পোজড মানে কিন্তু আরোপ করা। তাহলে বলা হয়েছে ইম্পোজড অন মানে যেটি আরোপ করেছিল কিসের উপরে? অনিয়ন এক্সপোর্ট বা পেঁয়াজ রপ্তানির উপরে। কে এটি আরোপ করেছিল? বাই দ্য ইন্ডিয়ান মার্কেট বা ভারতীয় বাজার। তাহলে আমরা কি লিখতে পারি? ভারতীয় বাজার পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন দর আরোপ করায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা থেকে বেড়ে 120 থেকে 125 টাকা কেজিতে। দ্য প্রাইস অফ ব্রয়লার চিকেন বা ব্রয়লার মুরগির যে মূল্য বা দাম, হ্যাজ অলসো শট আপ, শট আপ মানে বেড়েছে বা বেড়ে গিয়েছে। বেড়ে গিয়েছে টু কততে বেড়ে গিয়েছে? 200 to 210, মানে 200 থেকে 210 টাকায় দাঁড়িয়েছে। ফ্রম বা থেকে, কত থেকে? 180 to 190 এ কিলো, মানে 180 থেকে 190 টাকা যেটি পাওয়া যেত সেটির মূল্য দাঁড়িয়েছে 200 থেকে 210 টাকা। হোয়াইল দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড মানে সরকার করেছে, কি করেছে? প্রমিসেস বা প্রতিজ্ঞা করেছে। কিসের প্রতিজ্ঞা? টু ইনক্রিজ বা বাড়াবে, কোন জিনিসটিকে বাড়াবে? দ্য পারচেস প্রাইস। দেখুন পারচেজ মানে কিন্তু ক্রয়, আর প্রাইস মানে হচ্ছে মূল্য। তাহলে সরকার কোনটিকে বাড়াবে? ক্রয় মূল্যকে বাড়াবে। কিসের? অফ প্যাডি, প্যাডি মানে কিন্তু ধান, এবং রাইস মানে হচ্ছে চাল। তাহলে সরকার কি প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দিয়েছিল? যে চাল বা ধানের দাম কি করবে? বাড়াবে, বা সেগুলোর ক্রয় মূল্যকে বাড়াবে। দ্য রিয়াল ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট বা প্রভাব কি? অন দ্য মার্কেট রিমেইনস মিনিমাল, রিমেইন মানে কিন্তু থাকা বা বিদ্যমান থাকা, আর মিনিমাল মানে হচ্ছে খুবই কম। তাহলে সরকার ধান ও চালের ক্রয়মূল্য বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাজারে প্রকৃত প্রভাবটি কি? খুবই কম। উইথ মিল ওনার সাইটিং, লক্ষ্য করে দেখুন সাইটিং মানে কিন্তু উদ্ধৃতি দেওয়া বা উল্লেখ করা। তাহলে মিল ওনার বা মিল মালিক যারা রয়েছে তারা কি উদ্ধৃতি দিয়েছে বা কি উল্লেখ করেছে? শর্টেজেস অফ প্যাডি, মানে এই যে ধানের যে সংকট, অ্যাজ এ রিজন বা কারণ হিসাবে, ফর এসকেলেটিং রাইস প্রাইসেস, এসকেলেটিং মানে কিন্তু বেড়ে যাওয়া। তাহলে মিল মালিকরা ধানের ঘাটতিকে, কারণ শর্টেজ মানে হচ্ছে ঘাটতি, সো তারা ধানের ঘাটতিকে চালের দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন বা উদ্ধৃতি দিয়েছেন। দাস ফার এর অর্থ কিন্তু এখন পর্যন্ত বা এ পর্যন্ত। কি হয়েছে? দ্য গভর্নমেন্টস বা সরকারের হাফ হার্টেড অ্যাটেম্পটস, অ্যাটেম্প মানে হচ্ছে প্রচেষ্টা, আর হাফ হার্টেড বলতে বোঝানো হচ্ছে উদ্যমহীন।
তাহলে সরকারের যে উদ্যমহীন প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা? টু ক্যাপ প্রাইসেস। ক্যাপ প্রাইসেস মানে কিন্তু মূল্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসার। হ্যাভ ফেইল্ড মানে কি করেছে? সেটি ফেল করেছে বা ব্যর্থ হয়েছে। মেজারেবলি বা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হলো? ইন দ্য অ্যাবসেন্স অফ, অ্যাবসেন্স মানে কিন্তু অনুপস্থিতি। তাহলে কিসের অনুপস্থিতিতে ব্যর্থ হলো? সিস্টেমেটিক বা নিয়মতান্ত্রিক মনিটরিং বা পর্যবেক্ষণের অভাবে, অথবা এনি রিয়াল অ্যাটেম্পট, রিয়াল মানে হচ্ছে বাস্তব, আর অ্যাটেম্পট মানে কিন্তু প্রচেষ্টা। তাহলে রিয়াল অ্যাটেম্পট বলতে বোঝানো হচ্ছে বাস্তব প্রচেষ্টা, টু অ্যাড্রেস বা মোকাবেলা করার জন্য দ্য গ্লেয়ারিং মার্কেট ম্যানিপুলেশনস। দেখুন, মার্কেট ম্যানিপুলেশন মানে কিন্তু বাজার কারসাজি, আর গ্লেয়ারিং বলতে বোঝানো হচ্ছে চকচকে, স্পষ্ট বা প্রত্যক্ষ। সো প্রত্যক্ষ বাজার কারসাজি যে মোকাবেলা, সেটিতে এখন কথা হচ্ছে সেটি আবার কাদের দ্বারা হয়? বাই সিন্ডিকেটস বা সিন্ডিকেটের দ্বারা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের অভাবে বা সিন্ডিকেটের প্রত্যক্ষ বাজার কারসাজি মোকাবেলার কোনো বাস্তব প্রচেষ্টার অভাবে দাম কমানো সরকারের উদ্যমহীন প্রয়াস শোচনীয়ভাবে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। দেয়ার বা সেখানে সেমস টু বি এ নোটেবল ল্যাক। লক্ষ্য করে দেখুন, নোটেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য, ল্যাক মানে হচ্ছে ঘাটতি, আর সেমস টু বি এটি আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি, এর মানে হচ্ছে মনে হওয়া বা মনে হয়। কি মনে হয়? নোটেবল বা লক্ষণীয় ল্যাক বা অভাব রয়েছে। কিসের? আর্জেন্সি মানে হচ্ছে জরুরিতা বা তারা। তাহলে কি মনে হচ্ছে? জরুরিতা বা তারার অভাব রয়েছে, বা গর্জ যেটিকে আমরা বলে থাকি বাংলাতে, সেটির অভাব রয়েছে। কি করতে? টু নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করতে। কাদেরকে নিষ্ক্রিয় করতে? দিস সিন্ডিকেটস বা এই সিন্ডিকেটগুলোকে দ্যাট আর মনোপোলাইজিং দ্য মার্কেট। এখন কথা হচ্ছে আর মনোপোলাইজিং মানে হচ্ছে যেগুলো কি করছে? বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে। কাজে এটিকে আমরা সুন্দরভাবে গুছিয়ে কিভাবে লিখব? বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী এই সিন্ডিকেটগুলিকে নিষ্ক্রিয় করার জন্য জরুরিতার বা তারার উল্লেখযোগ্য অভাব রয়েছে বলে মনে হচ্ছে। প্ল্যানিং মিনিস্টার বা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ডিক্রাইড অ্যাট, ডিক্রাইড মানে কিন্তু সমালোচনা করা বা নিন্দা করা। তাহলে উনি নিন্দা করেছেন অ্যাট অ্যান ইভেন্ট লাস্ট মান্থ, মানে গত মাসে কি করেছে? একটি অনুষ্ঠানে। কারণ ইভেন্ট মানে কিন্তু অনুষ্ঠান। তাহলে গত মাসে একটি অনুষ্ঠানে কি করেছেন? এদের নিন্দা বা সমালোচনা করে বলেন, কি বলেন? ইফ উই কুড সি দেম। দেখুন, ইফ উই কুড এগুলো দিয়ে কি দেখানো হয়? কোনো একটি সম্ভাবনাকে দেখানো হয়, যে যদি আমরা কি তাদেরকে সি বা দেখতে পেতাম, ক্যাচ দেম ধরতে পারতাম, উই কুড টেক অ্যাকশন এগেনস্ট দেম। উই কুড টেক মানে হচ্ছে আমরা নিতে পারতাম। দেখুন, কুড সি বলতে বোঝানো হচ্ছে আমরা দেখতে পারতাম, আর তাহলে কুড টেক বলতে আমরা নিতে পারতাম। যদি আমরা নিতে পারতাম, কি নিতে পারতাম? অ্যাকশন বা ব্যবস্থা নিতে পারতাম, এগেনস্ট বা বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? দেম বা তাদের বিরুদ্ধে। সো আমরা এই সেন্টেন্সের অর্থ কি পাচ্ছি? পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গত মাসে এক অনুষ্ঠানে এদের নিন্দা বা সমালোচনা করে বলেন, আমরা যদি তাদের দেখতে পেতাম, ধরতে পারতাম, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম। আর উই টু বিলিভ দ্যাট, আমাদেরকে কি বিশ্বাস করতে হবে যে আওয়ার অল পাওয়ারফুল গভর্নমেন্ট, অল পাওয়ারফুল বলতে কিন্তু সর্বশক্তিমান না, আমরা এখানে বলবো সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে আমাদেরকে কি বিশ্বাস করতে হবে যে আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী গভর্নমেন্ট বা সরকার ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। লক্ষ্য করুন, ডাজ নট হ্যাভ মানে হচ্ছে নেই। কি নেই? ক্যাপাবিলিটি বা সক্ষমতা নেই। তাহলে আমাদেরকে কি বিশ্বাস করতে হবে? যে আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী সরকার চাইলে বা তাদের সক্ষমতা নেই টু হোল্ড। টু হোল্ড মানে কিন্তু তাদেরকে ধরার। কাদেরকে? এ ফিউ সিন্ডিকেটস বা অল্প কয়েকটি যে সিন্ডিকেট রয়েছে তাদেরকে অ্যাকাউন্টেবল, যার মানে হলো জবাবদিহি। তাহলে আমরা এই সেন্টেন্সের মানে কি পাচ্ছি? আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী সরকার চাইলে কয়েকটি সিন্ডিকেটকে জবাবদিহি করার বা ধরার ক্ষমতা রাখে না। এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? ইন দ্য ফেস অফ দ্য এভার এসকেলেটিং প্রাইস প্রবলেম। এভার এসকেলেটিং বলতে যেটিকে বোঝানো হচ্ছে এই যে ক্রমাগত যে বাড়ছে বা ক্রমবর্ধমান রয়েছে এটিকে। তাহলে আমরা এর অর্থ কি পাচ্ছি? ইন দ্য ফেস অফ মানে হচ্ছে এই পর্যায়ে। তাহলে ক্রমাগত ক্রমবর্ধমান মূল্য সমস্যার এই পর্যায়ে ইট ইজ হাই টাইম বা উপযুক্ত সময় এসেছে দ্য অথরিটিস বা কর্তৃপক্ষের ডেমনস্ট্রেটেড বা প্রদর্শন করার দেয়ার কমিটমেন্ট, যার অর্থ হলো তাদের প্রতিশ্রুতি। কাদের প্রতি? টু দ্য ওয়েল বিং অফ সিটিজেন্স মানে হচ্ছে নাগরিক যারা রয়েছে তাদের মঙ্গলের প্রতি। অ্যান্ড টুক, টুক মানে হচ্ছে নেয়ার ডিসিসিভ অ্যাকশনস। ডিসিসিভ মানে কিন্তু আপনারা জানেন সিদ্ধান্তমূলক, আর অ্যাকশন মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার টু রেগুলেট বা নিয়ন্ত্রণের জন্য মেজর মার্কেট প্লেয়ার্স। মেজর মার্কেট প্লেয়ার মানে কিন্তু বাজারের মূল খেলোয়াড়, কিন্তু আমরা এখানে সুন্দরভাবে লিখেছি বাজারের প্রধান নিয়ন্ত্রকদেরকে।
তাহলে আমরা এই সেন্টেন্স থেকে পিওর মিনিংটি কি পাচ্ছি? ক্রমাগত ক্রমবর্ধমান মূল্য সমস্যার এই পর্যায়ে কর্তৃপক্ষের নাগরিকদের প্রতি মঙ্গলের বা নাগরিকদের মঙ্গলের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করার এবং বাজারের প্রধান নিয়ন্ত্রকদের নিয়ন্ত্রণ করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় এসেছে। আর একটি ছোট গ্রামার একটু মনে রাখার চেষ্টা করবেন যে ইট ইজ হাই টাইম যদি কোনো বাক্যে থাকে তাহলে চেষ্টা করবেন সেই বাক্যের যে ভার্বটি থাকবে সেটিকে পাস্ট টেন্সে করার জন্য। কারণ দেখুন এখানে এই যে ডেমনস্ট্রেটেড যেটি আছে এবং টুক যেটি আছে এটি কিন্তু পাস্ট টেন্সে করা হয়েছে। ফেইলার টু ডু সো, এটি করতে ব্যর্থ হলে উইল অনলি ডিপেন্ড মানে কিন্তু গভীর করবে। কি গভীর করবে? দ্য অনগোয়িং মানে হচ্ছে চলমান, আর ইকোনমিক হার্ডশিপ মানে হচ্ছে অর্থনৈতিক যেই দুর্দশা সেটিকে। তাহলে সেটি কাদের অর্থনৈতিক দুর্দশা? অফ দ্য সিটিজেন্স বা নাগরিকদের। তাহলে এটি করতে ব্যর্থ হলে কেবল নাগরিকদের চলমান অর্থনৈতিক দুর্দশাকে আরও গভীর করবে। অ্যান্ড বা এবং কি করবে? ফার্দার ইরোড পাবলিক ট্রাস্ট। ইরোড মানে কিন্তু এই ওয়ার্ডটি এসেছে ইরোজন থেকে। ইরোজন মানে কিন্তু ওই যে নদী ভাঙন বা নদী ক্ষয় আমরা যেটিকে বলে থাকি। তো এখানে তো আর ইরোড মানে ক্ষয় হবে না, এখানে আমরা বলতে পারি যে কমিয়ে ফেলবে বা হ্রাস করবে। তাহলে আমরা কি বলবো? হ্রাস করবে। কি হ্রাস করবে? পাবলিক ট্রাস্ট বা মানুষের যে আস্থা বা বিশ্বাস রয়েছে সেটিকে হ্রাস করবে। ইন দেয়ার অ্যাবিলিটি মানে তাদের যে সক্ষমতা রয়েছে টু স্টিয়ার আস মানে আমাদেরকে সংকট থেকে বের করে আনার। কোথা থেকে? অফ দিস ক্রাইসিস বা এই সংকট থেকে। তাহলে আমরা কি লিখবো? এটি করতে ব্যর্থ হলে কেবল নাগরিকদের চলমান অর্থনৈতিক দুর্দশাকে আরো গভীর করবে এবং এই সংকট থেকে আমাদের বের করে আনার তাদের ক্ষমতার উপর বা সক্ষমতার উপর জনগণের আস্থাকে আরো কমিয়ে আনবে। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগের সাথে দেখেছেন এবং ডেসক্রিপশন বক্সের যে আনকমন ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাতায় লিখে মুখস্থ করে ফেলবেন। আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া আমাদের যে ফেসবুক গ্রুপের লিংক রয়েছে সেখান থেকে সেই গ্রুপে জয়েন হবেন, কারণ সেখানে এই আর্টিকেলগুলোকে আমি আবার ইংলিশ টু বাংলা অবস্থায় আপলোড করে দিই। তো আপনারা চাইলে সেখান থেকে এগুলোকে আবার পড়ে প্র্যাকটিস করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।